প্রিয় দর্শক, মানুষ আসলে না শোক করারও অবকাশ পাচ্ছে না। অবসাদ আমাদেরকে অবসন্ন করছে। পৃথিবী জুড়ে একটা কঠিন সময় পার করতে হচ্ছে। আমাদেরকে পজিটিভ থাকতে হবে। এই পজিটিভ থাকার চিন্তাটাই মনের মধ্যে আরো এক ধরনের চাপ তৈরি করছে। করোনার কারণে পুরো পৃথিবীটাই তো লণ্ডভণ্ড, বাংলাদেশ তো এর বাইরে না। এবং বাংলাদেশকে পুরো সুস্থ রাখবার জন্যে দফায় দফায় যে বিধিনিষেধগুলো আছে সেগুলোকে বাড়ানো হচ্ছে। 7টি জেলার সঙ্গে আপাতত কাট অফ রয়েছে রাজধানী ঢাকা। এবং সবচেয়ে বড় কথা, আজকে ICCDDRBর যে জরিপ দেখা গেছে, সেখানে কিন্তু একটা জরিপ বলছে যে ঢাকার 3টি বস্তিতে যে জরিপ করা হয়েছে সেখানে 71% মানুষের বডিতে অ্যান্টিবডি পাওয়া গেছে। চট্টগ্রামের 2টো বস্তিতে যে গবেষণা চলেছে সেখানে 55% মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। বিষয়গুলো কি আমাদের জানা অবশ্যই জরুরি। এবং যে লকডাউন চলছে, জেলাগুলোকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে ঢাকার সঙ্গে, ভবিষ্যতের জন্য এই উদ্যোগ কি যথেষ্ট, নাকি আরও কিছু কড়াকড়ি আরোপ করতে হবে? কারণ সামনে কিন্তু আমাদের কোরবানি ঈদ। আমি সোমা ইসলাম, মেট্রো টু দ্য পয়েন্টে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের আলোচনার বিষয় তথ্যে তত্ত্বে অ্যান্টিবডি। আমাদের সঙ্গে আজকে আলোচনায় যুক্ত হচ্ছেন ডক্টর তাহমিদ আহমেদ, নির্বাহী পরিচালক ICCDDRB। আমাদের সঙ্গে আছেন ডক্টর ASM আলমগীর, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা IEDCR। আমাদের সঙ্গে গাজীপুরের জেলা প্রশাসক যুক্ত হচ্ছেন, যিনি SM তরিকুল ইসলাম। আমি তিনজনকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই আলোচনা শুরু করতে চাই ডক্টর তাহমিদ আহমেদ, আপনাকে দিয়ে। নিশ্চয়ই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। ডক্টর তাহমিদ। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। যেটা আমি আপনার কাছে প্রথমে জানতে চাই, আজকে যে আপনাদের স্টাডি অর্থাৎ গবেষণাটি যে আপনারা প্রকাশ করলেন, সেখানে তো 71% 3টি ঢাকার বস্তিতে যে জরিপ চালানো হয়েছে সেখানে 71% মানুষের শরীরে অ্যান্টিবডি পাওয়া গেছে। চট্টগ্রামের 2টো বস্তিতে 55% মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। এই জরিপের অর্থটা আসলে কি দাঁড়ায়, সেটা যদি আমাদেরকে পরিষ্কার করে একটু বলেন। এখান থেকে আমরা আসলে কি বুঝতে পারবো? জি, প্রথমেই আমি একটু বলতে চাই যে আসলে কেন এটা আমরা করতে গেলাম। আমরা জানি যে যখন আমাদের দেহে করোনা ভাইরাস ঢোকে তখন আমাদের শরীর কিছু রিয়াকশন করে। শরীর এই ভাইরাসকে চিনতে চেষ্টা করে। শরীর এই ভাইরাসের বিরুদ্ধে একটি প্রতিরোধ ক্ষমতা গড়ার চেষ্টা করে। এবং এই চেষ্টার কয়েকটি উপায় আছে। একটি উপায় আছে অ্যান্টিবডি নামক বস্তু তৈরি করা। তা আমরা চেষ্টা করলাম যে মানুষের মধ্যে যারা বস্তিবাসী এবং যারা বস্তিতে থাকেন না তাদের মধ্যে কি পরিমাণ এরকম অ্যান্টিবডি তৈরি হচ্ছে এই ইনফেকশনের ফলে, যার জন্য আমরা চট্টগ্রাম এবং ঢাকায় বস্তি এবং বস্তিতে থাকছেন না এরকম মানুষের রক্তের মধ্যে আমরা এই অ্যান্টিবডি দেখার চেষ্টা করেছি। এবং আপনি যথার্থই বলেছেন যে ঢাকায় এই অ্যান্টিবডির পজিটিভিটি শতাংশ যদি আমরা করি তাহলে ঢাকায় বেশি ছিল কম্পেয়ার টু চট্টগ্রাম, এবং বস্তিতে যারা থাকেন তাদের মধ্যে এটা বেশি কম্পেয়ার টু যারা নাকি বস্তিতে থাকছেন না। এবং এর মানে কি হচ্ছে? এর মানে হচ্ছে যে করোনা ভাইরাস ইনফেকশন গত 1 বছর বা 2 বছর যাবৎ চলছে এবং এর ফলে আমাদের কোনো না কোনো ভাবে আমরা এর সংস্পর্শে আসছি, ইনফেকশন হচ্ছে এবং এই ইনফেকশনের ফলে শরীরে এই অ্যান্টিবডি তৈরি হয়ে যাচ্ছে। এবং এটা হচ্ছে 1 নম্বর মেসেজ। 2 নম্বর মেসেজ যেটা আমরা পেয়েছি এই গবেষণার থেকে, যেটা আমরা সবসময় আমরা বলে আসছি, আমরা দেখাতে পেরেছি যে যারা নাকি মাস্ক ব্যবহার করেছেন তাদের মধ্যে এই ইনফেকশনের প্রাদুর্ভাব কম ছিল। কাজে মাস্ক ইজ নাম্বার 1 ভ্যাকসিন। তারপরে হচ্ছে যে ডায়াবেটিস যাদের আছে তাদেরকে খুব বেশি রকমের কেয়ারফুল থাকতে হবে, কেননা ডায়াবেটিস হলেই আমরা দেখি যে তাদের কমপ্লিকেশন বেশি হয় এবং তাদের যদি শ্বাসকষ্ট হয় তখন তাদের আবার স্টেরয়েড নামক ঔষধ দিতে হয়। এবং আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আমরা এটাও দেখছি যে যখনই আমরা স্টেরয়েড দিই তখনই ব্ল্যাক ফাঙ্গাস নামক এই আরেকটা কমপ্লিকেশন চলে আসে। তো কাজেই এই স্টেরয়েডটা হচ্ছে একটা ডাবল এজড সর্ড। আরেকটা জিনিস যেটা আমরা দেখতে পেলাম যে যারা নাকি শিক্ষিত তাদের মধ্যে এই ইনফেকশনের আশঙ্কা, রিস্ক, ঝুঁকি কিছুটা হলেও কম, এবং যারা নাকি স্থূলকায়, ওভারওয়েট, ওবিজ তাদের মধ্যে ইনফেকশন বেশি। তাহলে কয়েকটা জিনিস আমরা করছি। 1 নম্বর হচ্ছে মাস্ক আমাদের ভুললে চলবে না। মাস্ক হচ্ছে নাম্বার 1 ভ্যাকসিন। নাম্বার 2 ভ্যাকসিন হচ্ছে যে আমরা এই যে আজকে জুমে আমরা অনেক সময় দিচ্ছি,
আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আমাদের এই যে ব্যায়াম, আমাদের হাঁটা, এটা আমাদের কিন্তু চালায়া যেতে হবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আরেকটা জিনিস যেটা বের হয়ে আসছে, যে 3টা যদি উপসর্গ কারোর থাকে তাহলে তার করোনা ভাইরাসের ইনফেকশন হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। এই 3টি উপসর্গগুলো কি? 1 নম্বর হচ্ছে জ্বর, 2 নম্বর হচ্ছে আপনার কাশি, 3 নম্বর হচ্ছে যদি স্বাদ বা গন্ধ, ঘ্রাণ যদি চলে যায়। এবং এটা আমরা সবাই জানি, বাট এটা এই গবেষণার মাধ্যমে খুব স্পষ্টভাবে বেরিয়ে আসছে। আরেকটা জিনিস আমরা যেটা দেখেছি, যে বাংলাদেশে মুড়ির মতন কিন্তু আমরা সবাই ভিটামিন ডি খাচ্ছি, জিঙ্ক খাচ্ছি। দেখা গেছে যে আসলে ভিটামিন ডি আপনার এই ইনফেকশন প্রতিরোধ করতে খুব যে একটা একটা নিয়ামক কোনো ফলাফল দিচ্ছে তা কিন্তু আমরা বলতে পারছি না। আমরা যদি দেশের বাইরে যদি আমরা কোক্রান রিভিউ এগুলা দেখি, তাহলে আমরা জানতে পারবো যে ভিটামিন ডি এর যদি অভাব থাকে তাহলে এই যে কমপ্লিকেশন গুলো হয়, বিশেষ করে ভেন্টিলেটর ট্রিটমেন্টে যাওয়ার যে ঝুঁকি, সেইটা কিন্তু বেড়ে যায়। কাজেই বাংলাদেশে কিন্তু ভিটামিন ডি এর প্রাদুর্ভাব, ডেফিসিয়েন্সি আছে। এর জন্য আমাদের রোদ্রে যেতে হবে, আমাদের ঠিক ভিটামিন ডি যে খাবার যেগুলো আছে, ভিটামিন ডি যুক্ত খাবার, সেগুলো আমাদের খেতে হবে। জি, ডক্টর তাহমিদ থাকুন আপনি আমাদের সঙ্গে, এবং আপনার যে এতক্ষণ আলোচনা শুনলাম তাতে কিন্তু আমাদের অনেকগুলো মানুষের অনেকগুলো ভুল ধারণা ছিল, সেটা কিন্তু ভেঙেছে। কারণ মুড়ি মুরগির মতো অনেকেই ভিটামিন ডি কিন্তু খাওয়া শুরু করেছিল এবং কিন্তু খাচ্ছেও রীতিমতো। তো অনেকগুলো বিষয় আপনি পরিষ্কার করলেন। থাকুন আপনি আমাদের সঙ্গে। ডক্টর এস.এম. আলমগীর, আমি আপনার কাছে একটু যেতে চাই এবং জানতে চাই যে বিষয়টি, যে গবেষণাটি আজকে আমরা দেখলাম এবং এই গবেষণায় প্রেক্ষিতে করোনা মোকাবেলার উদ্যোগ চলছে, তাতে নতুন কোন বার্তাটা আপনি পেলেন? এবং এটার সঙ্গে নিশ্চয়ই আপনাদেরও নিশ্চয়ই আপনাদের জায়গা থেকে নিশ্চয়ই কোনো কি গবেষণা করেছেন? অর্থাৎ আমি যদি বলি যে আজকে যে গবেষণাটি দেখলাম, সেখানে কি কোনো বার্তা পাচ্ছেন আপনি? ধন্যবাদ আপনাকে এবং চ্যানেল আইয়ের দর্শকদের শুভেচ্ছা। আর তামিদ ভাইদের সাথেই আমাদের আসলে, অর্থাৎ আইসিডিডিআর সাথে আমাদের গত এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত একটা সিমিলার কাইন্ড অফ স্টাডি আছে। সেটা আরো রিপ্রেজেন্টেটিভ, আমাদের 31টা ডিস্ট্রিক্ট, রুরাল, আরবান এবং 8টা ডিভিশনে ব্যাপী। আমরা সেখানেও অলমোস্ট একই রেজাল্ট পেয়েছি। সেখান থেকে আরো একটি বার্তা আমরা পেয়েছিলাম যে রুরাল আরবানে আসলে ইনফেকশন রেটের তেমন কোনো ডিফারেন্স নাই, এবং বস্তিতে কিংবা আমাদের তথাকথিত বড়লোক ধনীদের, যেটা শিক্ষিত মানুষদের যে ডিফারেন্সটা বলা হয় যে করোনা হয় না, করোনা গ্রামে হয় না, সেগুলো বেসিক কোনো ডিফারেন্স ছিল না। সেটাই, এবং অ্যান্টিবডি লেভেল আমরাও বিভিন্ন লেভেলে দেখেছি, সেটা গ্রামের মানুষ, শহরের মানুষ, বস্তির মানুষ এবং অন্যান্য এলাকার মানুষ, সারা দেশের রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল নিয়ে যেটা করেছি, সেই অ্যান্টিবডির পরিমাণও কিন্তু আমরা এটা দেখেছি। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যে আমরা এটা 71% পাই কিংবা 52% পাই, এটার মূল থিম কিন্তু অন্যরকম। আমাদেরকে অনেকে বিভ্রান্ত করার চেষ্টা করেন যে 72% অ্যান্টিবডি পাওয়া গেছে, তার মানে হার্ড ইমিউনিটি ডেভেলপ করেছে। আমাদের মনে রাখতে হবে, করোনা ভাইরাসের এগেইনস্টে আপনার শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয়, বিশেষ করে প্রোটেক্টিভ অ্যান্টিবডি যেটা, সেটা ইনফেকশনের 3 মাস পরে কমতে শুরু করে, 6 মাস পরে অলমোস্ট থাকে না, 9 মাস পরে অলমোস্ট থাকেই না। সো একসাথে যদি সব মানুষের অ্যান্টিবডি পজিটিভ থাকে, একসাথে যদি ইনফেকশন হয়, একসাথে যদি আপনি 3 মাসের ভিতর সকল ইনফেকশন হয়ে গেল, 70 to 80% আপনি পেলেন, তখনই হার্ড ইমিউনিটির প্রশ্নটা আসবে। সো করোনা ভাইরাসের ক্ষেত্রে আপাতত হার্ড ইমিউনিটির এই প্রশ্নটা আসে না। তবে একটা জিনিস খুব স্পষ্ট এখানে, যে আমরা যখন বস্তিতে যাই কিংবা আমরা যখন গ্রামে যাই, আমরা যখন অ্যান্টিবডি পজিটিভ পাই, তার মানে হচ্ছে যে সবগুলো কিন্তু ডিজিজ কন্ডিশন না। করোনা ভাইরাসে আক্রান্ত হলে আমাদের এবং আইসিডিডিআর-এর স্টাডি আছে, বাংলাদেশে অন্তত পক্ষে 90% মানুষ অ্যাসিম্পটোমেটিক থাকে, অর্থাৎ লক্ষণ ছাড়াই সেগুলো, সো তারও এক ধরনের অ্যান্টিবডি তৈরি হয়। সো আমরা ডিজিজ কন্ডিশনে কত পার্সেন্ট, এগুলি আসলে আমাদের নির্ণয়ের সময় আমাদের তথ্যপত্র এখনো বিশ্লেষণ হচ্ছে, আমরা জানতে পারবো। তবে দিস থ্যাঙ্কস তামিদ ভাই এন্ড হিজ গ্রুপ, যে আমাদের যে স্টাডিটা হয়েছে এটা একদম সাপ্লিমেন্টারি, খুবই সাপোর্ট দেয়, এবং এরকম স্টাডি আসলে বড় আকারে আরো হওয়া প্রয়োজন। তাহলে আমরা আরো বাংলাদেশ স্পেসিফিক ডাটা, আমরা তো এতদিন সব বিদেশি উদাহরণ দিয়ে ডাটা বলি, আমরা স্পেসিফিক ডাটা জেনারেট করছি, সেই জেনারেশন গুলা আমাদের কন্ট্রোল প্রোগ্রামে সাপোর্ট দিতে পারে।
তো প্রথম থেকেই যেটা বলা হচ্ছে যে গ্রামের মানুষের হয় না, গরিবের হয় না, হ্যাঁ হ্যাঁ, অনেক ভ্রান্ত অনেক ছিল যে করোনা তো বড় লোকের গরিবের হয় না, তো সেই জায়গাটা তো এই আজকের গবেষণায় একদম পুরোটা মিথ্যে হয়ে গেল। জি অ্যাবসলিউটলি, এবং সেটাই আমাদেরকে আশ্বস্ত করতে হবে মানুষকে, সব ধরনের মানুষেরই, যেটা তাবিদ ভাই বলেছেন আসলে করোনা সকলের হয়, এখানে ধনী গরিব কাউকেই ছাড়ে না করোনা। কারণ ভাইরাস কিন্তু ধনী গরিব বড়লোক বস্তি চিনে না, ভাইরাস যেখানে আপনি এক্সপোজড হবেন আপনাকে ইনফেকশন করবে। তো সেটার জন্য প্রোটেকশনের জন্য যা যা করা দরকার আমরা এতদিন ধরে যা বলে আসি সেটা আমাদের সবাইকে যথাযথভাবে মানতে হবে। ডক্টর আলমগীর, আপনি থাকুন আমাদের সঙ্গে, আপনার কাছে আমার আরো একটি প্রশ্ন আছে, জানার আছে, আপনি থাকুন। আমি একটু জেলা প্রশাসক ডিসি এসএম তরিকুল ইসলামের কাছে যেতে চাই। তরিকুল ইসলাম, আপনি আমার কথা কি শুনতে পাচ্ছেন? যে বিষয়টা আপনার সাথে জানতে চাই যে 7টি জেলার সঙ্গে তো আপাতত নতুন করে একদম যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে ঢাকার, তো সেইখানে আপনি তো ডিসি হচ্ছেন জেলা প্রশাসক গাজীপুরের, তো গাজীপুরকে সুরক্ষিত রাখলে ঢাকা কিন্তু সুরক্ষিত থাকবে। যদি আপনার কথা বলি, আপনি আপনার গাজীপুরকে কি করে সুরক্ষিত রেখেছেন, এই সুরক্ষার রোড ম্যাপটা আপনি কি করে ছকটা সাজিয়েছেন? আসলে আপনি জানেন যে গাজীপুর অত্যন্ত শ্রমঘন একটি এলাকা। তারপর আমরা যে কাজটি করেছি যে আমাদের সরকারের বিধিনিষেধ গুলো কিন্তু চলে আসছে দিনের পর দিন, কিন্তু আমাদের হাইওয়েতে এবং আমাদের ইন্টারনাল যে পরিবহন গুলো এগুলো কিন্তু চলছিল এতদিন। কিন্তু এখন গতকালকে যে আমাদের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যে আমাদের যে প্রজ্ঞাপনটা জারি হয়েছে সেখানে কিন্তু সকল প্রকার চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে, শুধু পণ্য পরিবহন এবং জরুরি পরিষেবা ছাড়া। তো আমরা যে কাজটি করেছি, সকালে আমাদের শহরে এবং আমাদের জেলায় ঢোকার যেসব পয়েন্ট গুলি আছে, এন্ট্রি পয়েন্ট এবং এক্সিট পয়েন্ট, সেই পয়েন্ট গুলি আমাদের কিন্তু পুলিশের চেক পোস্ট বসানো হয়েছে এবং মিডিলেও বেশ অনেক জায়গায় বসানো হয়েছে। সেখানে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ আছে, সহযোগিতা করছে সেখানে। তো সেখানে আমরা দূরপাল্লার এবং অভ্যন্তরীণ সকল প্রকার গণপরিবহন এবং ওই পণ্য এবং জরুরি পরিষেবা ছাড়া সকল ধরনের আমরা পরিবহন গুলোকে আমরা বন্ধ করেছি সকাল থেকে, এবং সেটা এই 30 তারিখ মধ্যরাত পর্যন্ত চলবে। তারপরও যেহেতু কালকে খুব লেট আওয়ারে আমাদের মানে বিকেলেই এটা ঘোষিত হয়েছে, সেটি আমাদের নিজেদের মধ্যে কৌশল নির্ধারণ করে সেটি প্রচার করতে হয়তো সবাই এই বিষয়টি সেভাবে অবগত ছিল না, কিছু কিছু মানুষ বেরিয়ে পড়েছে। তো আমরা আজকের অভিজ্ঞতাটাকে আমরা কাজে লাগিয়ে আগামীকাল থেকে আমরা আরো কঠোর অবস্থানে যাব, এবং কোনোভাবেই কিন্তু আমাদের সীমান্ত অতিক্রম করে কিন্তু ঢাকা অভিমুখে যেতে পারছে না, এবং ঢাকা থেকেও কিন্তু এখানে আসতে পারছে না। কিন্তু আমরা সবসময় তরিকুল ইসলাম, আমরা সবসময় যে জিনিসটা দেখে থাকি যে জীবন আর জীবিকা, তো মানুষের তো জীবিকার প্রয়োজনে বের হতেই হয়, এবং দরিদ্র মানুষকে আমরা দেখেছি যে মাঝে মাঝে রাস্তাঘাটে আইন শৃঙ্খলা বাহিনীকে একটু ম্যানেজ করে তারা ওই পিক আপ ভ্যানের মধ্য দিয়ে নানানভাবে নানান কায়দা কৌশল করে তারা কিন্তু স্বাস্থ্যবিধি উপেক্ষা করে শহরে ঢুকে পড়ে। সেই জায়গাগুলো পুনরাবৃত্তি যেন না ঘটে, এবং বাঁচানোর জন্য, মানুষ এবং দেশ বাঁচানোর জন্য কঠোরতার জায়গাটা একটু জানতে চাই। এবং জনস্বাস্থ্যবিদরা আরেকটু বিষয় গাজীপুরের ব্যাপারে যেটা সতর্ক নজরদারি রাখতে বলছেন, কারণ আপনি নিজেও জানেন ওখানকার জেলা প্রশাসক শিল্পনগরী, গার্মেন্টসের শ্রমিক প্রচুর আছে, তাদের স্বাস্থ্যবিধিটা কতখানি মানা হচ্ছে, সেই নিয়ন্ত্রণটা আপনারা কতটা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারবেন, সেটা একটা বড় ঝুঁকির ব্যাপার। এবং আপনি জানেন খোলা বাজার, জনসমাগম অনেক বেশি, এবং ফুটপাতের উপরে প্রচুর বাজার রয়েছে আপনার এলাকায়, সেই জায়গাগুলোতে আসলে কতটা মনিটরিং এর আওতায় আনা হচ্ছে, নাকি বরাবরের মতোই অনেকখানি ছাড় দিয়ে ছেড়ে দেওয়া হবে? না না, ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু ইতিমধ্যে ধরেন সেই গত বছর থেকে নিয়ে আজ পর্যন্ত যে শিল্পগুলি আছে আমাদের গার্মেন্টস সহ অন্যান্য শিল্প প্রতিষ্ঠানগুলি, এগুলোতে যাতে স্বাস্থ্যবিধি মানা হয়, এটা কিন্তু মোটামুটি একটা অভ্যাস গড়ে উঠেছে। আমরা যদি দেখেন যে এগুলো যখন মানুষ প্রবেশ করে, এগুলোতে ইন্ডাস্ট্রিগুলোতে প্রবেশ করে, প্রবেশের কয়েকটি প্রবেশ দ্বার করা হয়েছে, এবং ঢোকার পথে তারা কিন্তু ডিসইনফেক্টেড টানেল আছে, এবং ঢোকার পথে তাদের অনেকগুলি বেসিন দেওয়া আছে, সেখানে তারা আগে হাত ধোয়, এবং তাদের সেখানে হ্যান্ড স্যানিটাইজার আছে সেটা দিয়ে, এবং মাস্ক তো তাদের আছেই, মাস্ক এবং মাস্ক তাদের প্রতিষ্ঠান থেকে সরবরাহ করে, এগুলো দিয়ে কিন্তু তারা প্রবেশ করছে এবং বের হচ্ছে, এটা কিন্তু তারা হ্যাবিচুয়েটেড। এবং আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে আপনি কিন্তু দেখেছেন যে আমাদের সম্মানিত দুজন বিশেষজ্ঞ আমাদের সাথে আছেন, সেখানে কিন্তু আমাদের সেভাবে কিন্তু কোনোটা ছড়িয়ে পড়েনি। প্রথম দিকে যা ছড়িয়ে পড়েছিল কিছু, সেটা কিন্তু তাদেরকে আলাদা করে তাদেরকে কিন্তু ট্রিটমেন্ট দেওয়ার পরে তারা কিন্তু সেরে উঠেছেন। এখন যেটা আছে যে আমাদের, আপনি কাঁচা বাজার খোলা বাজারের কথা বলেছেন, আমরা দেখবেন যে হাইওয়েতে ঢাকা থেকে নিয়ে একেবারে আমাদের সীমান্ত যে হাইওয়ে গুলো গত 1 সপ্তাহ ধরে উচ্ছেদ অভিযান চলেছে আমাদের, এবং সড়ক মহাসড়ক বিভাগের সহায়তায়
আমরা কিন্তু বাজারের আশেপাশে সকল অবৈধ স্থাপনা এবং দোকানগুলো উচ্ছেদ করে দিয়েছি গত এক সপ্তাহের মধ্যে। এবং আমরা চেষ্টা করছি যাতে শুধু কাঁচা বাজার নিয়ন্ত্রণ করে অন্য সকল দোকানপাট যেন বন্ধ থাকে লকডাউনের সময়। এটা কিন্তু আমরা চেষ্টা করছি। জি, তরিকুল ইসলাম আপনি জি আমি ফিরছি আপনার কাছে, থাকুন আপনি আমাদের সঙ্গে। আমি একটু আবার যেতে চাই ডক্টর তৌহিদ আহমেদ আপনার কাছে। শুনতে পাচ্ছেন তৌহিদ আহমেদ? জি, যে বিষয়টি একটু জানতে চাই যে যেটি ডক্টর আলমগীর বলছিলেন যে এটা তো শুধু আমরা দুটো বড় শহরের ক্ষেত্রে আপনাদের জরিপটা দেখলাম, ঢাকার 3টি বস্তি, চট্টগ্রামের 2টো বস্তি। এটা কি বড় আকারে আরো গবেষণা হচ্ছে কিনা, যেহেতু আমাদের বাইরের আবার স্ট্র্যাটেজির উপর নির্ভর করতে হবে না, এটি যেমন একটি জানতে চাওয়া। আর হচ্ছে যারা বস্তিতে আক্রান্ত হয়েছিল তারা কি সকলেই বাড়িতে আইসোলেশনে ছিল নাকি হসপিটালে চিকিৎসা নিয়েছে? এরা কি করে ভালো হয়ে আসলো? এই জায়গাটা কি ছিল, তাদের মানে স্বাভাবিক হওয়াটা কি? সো আপনার দুটো প্রশ্ন আছে, আমি আপনার দ্বিতীয় প্রশ্নের প্রথম উত্তর দেই যে বস্তিতে যারা আছেন তারা কি বাড়িতেই তারা ছিলেন বা বাড়িতেই আছেন? আমরা জানি যে করোনা ভাইরাসের যে ইনফেকশন হওয়া এক জিনিস আর রোগ হওয়া আরেক জিনিস। ইনফেকশন কিন্তু হলেও যে উপসর্গ হবে এমন কোনো কথা নেই। দেখা গেছে যে প্রায় 85% লোকদেরই কিন্তু কোনো উপসর্গ না থাকতে পারে। তো এমন হতে পারে যে যাদের ইনফেকশন হয়েছে বস্তিতে তাদের হয়তো এরকম কোনো উপসর্গ হয় নাই, বা উপসর্গ হলেও খুব মাইল্ড ছিল, যেটা নাকি বাসায় বসে প্যারাসিটামল বা এই ধরনের ঔষধ খেয়েই তারা হয়তো বাড়িতে সময় কাটিয়েছে। যারা নাকি যাদের মধ্যে ডিজিজ বা রোগ খুব বেশি রকম দেখা দিয়েছে, কমপ্লিকেশনস হয়েছে, নিউমোনিয়া হয়েছে, তাদেরকে হাসপাতালে আসতে হয়েছে। এটাই কিন্তু গোটা পৃথিবীতে আমরা এই ধরনেরই আমরা ট্রেন্ড দেখছি। আপনার প্রথম যে প্রশ্নটা হচ্ছে যে এটা আমরা শুধু চট্টগ্রাম এবং ঢাকায় করেছি। ডক্টর আলমগীর এর আগে বলেছেন যে আমরা বাংলাদেশে কি ধরনের রিসার্চ করছি। আপনি জেনে খুশি হবেন, আমি চ্যানেল আয়ের দর্শকদের আমি জানাতে চাচ্ছি যে বাংলাদেশে কিন্তু করোনা ভাইরাস কোভিড-19 উপর কিন্তু খুব ভালো রকম হচ্ছে, এবং এই গবেষণায় আইডিসিআর আপনার শীর্ষস্থানীয় আপনার রোল প্লে করছেন, আইসিডিডিআরবি করছে, যৌথভাবে কিন্তু আমরা অনেক গবেষণা করছি। এখন এই ধরনের গবেষণা কিন্তু ব্যয়বহুল। আমরা এখন দেখেছি পারপোসিভ স্যাম্পলিং এ, হয়তো পরবর্তীতে আমরা আরো এই ধরনের আমরা গবেষণা করব। একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে অ্যান্টিবডি আজকে আমরা দেখলাম 71%, হয়তো দুদিন পর দেখবো যে এটা বেড়ে গেছে হয়তো 85%, বা ক্ষেত্র বিশেষে এটা কমেও যেতে পারে। আমি মুম্বাইয়ের কথা জানি যে মুম্বাইয়ে প্রথম যখন এরকম অ্যান্টিবডি সার্ভেলেন্স হয় অনেক বেশি ছিল, পরে আবার এটা কমে গিয়েছে। কেমন? সো এটা একটা ডাইনামিক একটা পরিবেশ, এবং এই পরিবেশে আমাদের এই ধরনের একটা সার্ভেলেন্স এটা প্রায় আমাদের করতে হবে, সার্ভে করতে হবে, আমাদের দেখতে হবে পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে। জি, ডক্টর এস এম আলমগীর, আমি আপনার কাছে একটু জানতে চাই, যেটি আপনার কাছে জানতে চাই যে লকডাউন অর্থাৎ বিধিনিষেধের মধ্যে রয়েছে দেশ, এবং সেই বিধিনিষেধকে আর একটু বাড়িয়ে দেওয়া হয়েছে। 7টি জেলার সঙ্গে আপাতত ঢাকার যোগাযোগ কাট অফ রয়েছে, কিন্তু সামনে তো যেহেতু আরেকটা ঈদ মানেই তো ঘরের দিকে মানুষ ছুটবে, সেই জায়গাকে মাথায় রেখে আসলে আরো কি কি পদক্ষেপ নেওয়া উচিত, এবং যেটুকু নেওয়া হয়েছে সেটুকু যথেষ্ট কিনা, নাকি আরো বাড়ানো উচিত? যদি বাড়াতে হয় তাহলে সেই জায়গাগুলো কোন জায়গা? ডক্টর এস এম আলমগীর, আপনি কি শুনতে পেয়েছেন? আনমিউট করতে হবে আপনার বোধহয়। জি, শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি শুনতে পাচ্ছি। প্রশ্নটা কি শুনতে পেয়েছিলেন আপনি? হ্যাঁ হ্যাঁ, শুনতে পেয়েছি। জি, ঠিক আছে। তো আসলে লকডাউন সংক্রান্ত কথা বলা বা এটা নিয়ে কোনো কনক্লুশন দেওয়া অত্যন্ত কঠিন। পৃথিবীতে লকডাউন থিওরি বলে তেমন কোনো থিওরি নাই, যদিও আজকাল অনেকে থিওরি বানানোর চেষ্টা করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার নামে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার লকডাউন কোনো থিওরি নাই। আমরা যদিও দেখি বাংলাদেশে না, পৃথিবীর বিভিন্ন টেলিভিশনে দেখি যে লকডাউন থিওরি এক ধরনের থিওরি দেওয়া হচ্ছে। বাস্তবতা হচ্ছে এটা, আপনাকে যখন যেখানে প্রয়োজন হবে আপনি সারা দেশকে একসাথে লকডাউন করলে যেটা হয় যে আমার 50 লক্ষ প্রান্তিক জনগোষ্ঠী আছে, তাদের কিন্তু দৈনিক নিজের খাবার নিজে জোগাড় করতে হয়। সেই খাবারটা আপনি যদি ইনশিওর না করতে পারেন তাহলে এইরকম এফেক্টেড হবে বাংলাদেশে প্রায় 2.5 কোটি মানুষ। সো আপনি দীর্ঘদিন একসাথে সারা দেশ বন্ধ রাখতে পারবেন না, এটাই বাস্তব। তো এখন সেই
আলোকেই আমাদের বিশেষজ্ঞ কমিটি যেটা আছে, জাতীয় পরামর্শ কমিটি, সেখান থেকেও একটা সিদ্ধান্ত এসেছে যে যেখানে সংক্রমণ সংখ্যা বেশি, আমরা যদি সেখানে লকডাউন করে ট্রান্সমিশনটা সেখানে স্টপ করতে পারি, তাহলে ভাইরাসের মিউটেশন হবে না, অনেক মানুষ আক্রান্ত হবে না। এবং সেই পর্যায়ে গিয়ে আমরা যেটা করেছি, বাংলাদেশের সকল জেলা প্রশাসনকে এই ক্ষমতাটা দেওয়া হয়েছে যে তাদের জেলার ভিতরে যখন যেখানে প্রয়োজন, সেটা উপজেলা হতে পারে, সেটা গ্রাম হতে পারে, যে একটা নির্দিষ্ট গ্রামও লকডাউন হতে পারে, একটা উপজেলা লকডাউন হতে পারে, ডিস্ট্রিক্টের লকডাউন হতে পারে, সেই কার্যক্রমের আওতায় ঢাকার আশেপাশে। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান কিন্তু আমাদের যতগুলো ডিজিটাল প্ল্যাটফর্ম আছে সেখানে সরাসরি চলছে, আপনারা সরাসরি যুক্ত হয়ে যান। আমাদের ভেরিফাইড যে চ্যানেল আর ফেসবুক পেজ আছে সেখানে অনুষ্ঠান চলছে। জি, এখন যেমন ধরেন ঢাকার আশেপাশে চলছে, এটা ঢাকারও এক ধরনের প্রোটেকশন, যেহেতু ঢাকাও সংক্রমণ সংখ্যা তুলনামূলকভাবে বৃদ্ধি পাচ্ছে। আমরা সেটা নিয়েও, ঢাকায় অত্যন্ত গণবসতিপূর্ণ শহর, আপনারা জানেন 2 কোটির বেশি মানুষ বাস করে। এছাড়া কিন্তু লোকালি অনেক জায়গায়, যেমন খুলনায় চলছে, সাতক্ষীরায় চলছে, রাজশাহী চলে, নওগাঁতে চলে, নোয়াখালীতে চলে। সো এবং আজকে আমি একটু আগে দেখেছি চিটাগং থেকে একটা খবর এসেছে, একটা উপজেলা তারা লকডাউন লকডাউন করা হয়েছে। বাস্তবতা হচ্ছে যে যখন যেটা প্রয়োজন সেটা করতে হবে। এই লকডাউন গুলার অন্যতম উদ্দেশ্য হচ্ছে ট্রান্সমিশনের ইফেক্টিভিটিটাকে কমানো। আপনি যদি এই ভাইরাসগুলোকে ট্রান্সমিশন রেটটা কমানো যায় বা ট্রান্সমিশন হল্ট করে দিতে পারেন, তাহলে এই যে নতুন নতুন ভেরিয়েন্টের কথা আমাদের প্রতিদিন শুনতে হয়, তাহলে এই ভেরিয়েন্ট গুলো তৈরি হবে না, ভাইরাসের মিউটেশন হবে না। সো আর যদি আমি সবকিছু ওপেন রাখি, ভাইরাসকে ট্রান্সমিশন হতে দেই, তাহলে নতুন নতুন ভেরিয়েন্ট প্রতিদিনে তৈরি হতে পারে, ভাইরাসের মিউটেশন হবে, নতুন ভেরিয়েন্ট তৈরি হবে। এবং একটা কথা আমি প্রায় বলি, আজকাল দেখেন ভেরিয়েন্ট নিয়ে আমরা যতটুকু চিন্তিত হই, ততটুকু আমি স্বাস্থ্যবিধি নিয়ে চিন্তিত হই না। কিন্তু একটা কথা তামিদ ভাই বলেছে, আমি আবারও বলি, যে কোনো ভ্যারিয়েন্টের এগেইনস্টে যে অস্ত্রটি সবচেয়ে বেশি কাজ করবে সেটা হচ্ছে মাস্ক। সঠিকভাবে পরিষ্কার মাস্ক পরা এবং যতবার পারেন সাবান পানি দিয়ে জি, আমি সেই জায়গাটাই আপনার কাছে একটু আসতে চাচ্ছিলাম ডক্টর আলমগীর, যে ভ্যাকসিন আমাদের নিরাপত্তাটা তো দিবে, কিন্তু করোনার সাথে তো আমাদের থাকার যে অভ্যেস সেটা তো রপ্ত করতে হবে। সেই রপ্ত করার জন্য আপনার পরামর্শগুলো ডক্টর তাহমিদ কিন্তু শুরুতেই বলেছিলেন যে মাস্ক অবশ্যই। তো সেই জায়গা থেকে আমি আরো একবার জানাতে চাই যে আসলে সাধারণ মানুষ আরো একবার জানুক যে ভ্যাকসিন নিরাপত্তা দিবে, কিন্তু আমাদের বাঁচার জন্য আসলে কি করতে হবে। সকলকে তো আর ভ্যাকসিনের আওতায় এখন পর্যন্ত আনা যায়নি। না, এটাই সত্যি কথা। এবং ভ্যাকসিন কিন্তু আপনাকে একমাত্র টুলস হিসাবে করোনা প্রতিরোধে কাজ করবে না, ভ্যাকসিন কাজ করবে অন্যতম টুলস হিসাবে। কিন্তু আপনার হাতের কাছে যেটা আছে, আপনি ঘর থেকে বের হলে আপনি সঠিকভাবে একটা মাস্ক পরে বের হন। আপনি যদি হাত ধোয়ার অভ্যাসটা জারি রাখেন, আপনি সেটা সাবান পানি দিয়ে 20 সেকেন্ড অথবা বারে বারে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে, তাহলে কিন্তু ভাইরাস সংক্রমণ ছড়াবে না। কারণ আমরা এই শ্বাসতন্ত্রের ভাইরাসগুলো আমরা নিজেরাই নিজেদের অপরিষ্কার হাতে যখন নাক মুখ চোখ স্পর্শ করি, তখন নিজেদের ইনফেক্টেড করি। সো আমার হাত পরিষ্কার রাখাটা অত্যন্ত জরুরি। এবং জনসমাগম এড়িয়ে চলা, পারলে আপনার যদি জরুরি প্রয়োজন না থাকে, আপনার বাসার বাইরেই এখন যাবেন না। কারণ পৃথিবীব্যাপী একটি প্রচন্ডতম মহামারী চলছে, প্রতিদিন 8 থেকে 10,000 মানুষ মারা যাচ্ছে। এবং সেখান থেকে নিজেকে রক্ষা করতে হলে ব্যক্তিগত সচেতনতাটা অত্যন্ত জরুরি। রাষ্ট্র করবে, সমাজসেবকরা করবে, অন্যান্য সংগঠন আপনার জন্য কাজ করবে, কিন্তু আপনাকে নিজেকে নিজে করার সুরক্ষা দেওয়ার জন্য নিজেকে চেষ্টা করতেই হবে। সব ব্যক্তিগত সচেতনতার উপর এখন অত্যন্ত গুরুত্ব দিতে হবে। জি, এস এম আলমগীর, আপনি থাকুন আমাদের সঙ্গে। আমি একটু যেতে চাই তরিকুল ইসলাম আপনার কাছে যে প্রশ্নটি আমি রাখতে চাই সেটি হচ্ছে যে জনসমাগম এড়িয়ে চলতে হবে, যেটি বলছিলেন ডক্টর আলমগীর, যে প্রয়োজন না হলে বের হওয়া যাবে না, এবং যেখানে লকডাউন দরকার সেটাই প্রয়োজনীয়তা মনে করলে জেলা প্রশাসকরা অবশ্যই দিবেন। সেই ক্ষমতা আপনার হাতে আছে, সেই ক্ষমতার আলোকেই কিন্তু গাজীপুরে লকডাউন চলছে। কিন্তু যেখানে জানতে চাই যে ধর্মীয় উপাসনালয়গুলোতে কিন্তু মানুষের যে জায়গা, সেন্টিমেন্টের জায়গা, সেই জায়গাগুলোকে কি আপনারা নজরদারিতে রাখছেন কিনা, এবং বারবারই যেটা হচ্ছে খোলা বাজার, মানুষকে বাজারে তো যেতেই হবে, সেই জায়গাগুলোতে গাদাগাদি করে, এবং একাধিক বাজার ব্যবস্থা আছে যেখানে একদমই খোলা বাজার না, ঠাসাঠাসি করে বাজার, সেই জায়গাগুলো তো খুবই গুরুত্বপূর্ণ। ওই জায়গাগুলোকে আমরা বারবার জানতে চাই যে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন। ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু যে ঠাসাঠাসি করা যে বাজারগুলি বলেন, এই বাজারগুলি, বিপণী বিতান সমূহ এবং দোকানপাট, এগুলো কিন্তু আমরা কন্টিনিউয়াস আমরা মোবাইল কোড করে যাচ্ছি।
আপনি যদি দেখেন যে লাস্ট 4 আওয়ার্স আমরা 4 মান্থসে আমরা কিন্তু 310টি মোবাইল কোর্ট পরিচালনা করেছি শুধু মাস্ক এবং স্বাস্থ্যবিধি বানানোর জন্য, এবং 1500 প্রায় 60 জন মানুষকে আমরা আপনার বিভিন্ন মেয়াদে তাদেরকে জরিমানা করা হয়েছে এবং কারাদণ্ড দেওয়া আছে। আর আমাদের এটা রেগুলার চলছে একেবারে, এবং পুলিশের টহলে যারা আছে তারাও কিন্তু চেষ্টা করছে। তো আমরা এটা করে যাচ্ছি। এখন কিন্তু এই এর পরে আমরা আরো কড়াকড়ি করেছি, সকল বিপণী বিতানগুলো আমরা বন্ধ করে দিয়েছি, দোকানপাট সকল বন্ধ, শুধু কাঁচা বাজার ছাড়া। এবং কাঁচা বাজার আমরা বলেছি যে যার প্রয়োজন সে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে কেনাকাটা করবে, সন্ধ্যার পরে আর কেউ বের হবে না ঘর থেকে। তো এটাই আমাদের এখনো 8 জন ম্যাজিস্ট্রেট এই মুহূর্তে রাস্তায় আছে। এই যে সন্ধ্যা, এখন রাত প্রায় 9টা, এখনো কিন্তু তারা রাস্তায় আছে, আমরা মানানোর চেষ্টা করে যাচ্ছি। তো আসলে যদি আমরা এই মাস্কটাই শুধু মানতাম, আমরা ডক্টর এস.এম. আলমগীর মহোদয় যিনি বললেন আমাদের বিশেষজ্ঞ, উনি বললেন যে যদি আমরা মাস্কটা শুধু পরতাম তাহলে কিন্তু আজকে এত কড়াকড়ি করতে হতো না সরকার। আমাদের এই নিজেদের অসতর্কতার কারণে দায়িত্বটাও কি মানুষকে সচেতন করছেন কিনা, যদি বলা যায় যে এই মুহূর্তে সবচেয়ে বড় ভ্যাকসিনের নামই হচ্ছে মাস্ক, মাস্কের বিকল্প নেই, কিন্তু আপনি বলছেন এই মুহূর্তে গাজীপুরে 8 জন ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট নজরদারিতে রয়েছে, কিন্তু আপনার জেলা এত বড় জেলা এবং এত ঘনবসতি, সেখানে আপনি নিশ্চয়ই আপনার সীমাবদ্ধতাও তো কিছু আছে, সেই সীমাবদ্ধতার জায়গাগুলো কোনটা যেটা আপনি হয়তো সেই সীমাবদ্ধতাগুলোকে অতিক্রম করতে পারলে জিনিসটা আরো পুরোপুরি সফল করতে পারতেন? না, সেটা নাকি কোনো সীমাবদ্ধতার জায়গা একটাই, যে আমরা ধরেন এখানে আমাদের জেলায় যত মানুষ আছে তার চেয়ে 64 জেলার মানুষ এখানে বসবাস করছে, সেটা আরো বেশি আছে। এই জেলায় 43 লক্ষের মতো মানুষ আছে সরকারি হিসাব মতো এখন রিসেন্ট, কিন্তু আমাদের 40 লক্ষ শুধু নিবন্ধিত শ্রমিক আছে, যার প্রায় 90% কিন্তু বাইরের জেলার। তাহলে আমাদের হচ্ছে যে প্রায় 1 কোটি লোক এখানে বসবাস করে। তো এই মানুষগুলো আপনি দেখেন যে তাদেরকে আমাদের যে সার্বক্ষণিক যে আমাদের ভিজিলেন্স এবং আমাদের যে নজরদারি, সেটা এড়িয়ে তারা একটু বিরাট অংশ যখন তারা আমাদের সামনে থেকে চলে যায় তখন কিন্তু তারা চেষ্টা করে স্বাধীনভাবে থাকার। আবার যখন দেখে যে ম্যাজিস্ট্রেট পুলিশ এখানে আছে তখন কিন্তু তারা তাড়াতাড়ি করে পকেট থেকে বের করে মাস্কটা পরে ফেলে। এই যে অভ্যাস যে তারা শুধু আইন শৃঙ্খলা বাহিনীকে দেখলে, আমাদেরকে দেখলে শুধু মাস্ক পরে, অন্য সময় পকেটে ঢুকে, এটা সারা দেশের চিত্র, শুধু আমাদের এখানে না। তো আমরা চেষ্টা করছি যাতে করে মানুষকে এই ধরনের মানুষ দেখলে আমরা তাদেরকে সাথে সাথে ফাইন করি, এবং যদি আমাদের নজরে আসে যে এই লোকটা আমাদেরকে নজরে আরো একবার ফাইন খেয়েছে এরকম যদি আমাদের কাছে প্রমাণিত হয় তাহলে তাকে আমরা জেল দেওয়ার চেষ্টা করি। আর যদি খুব দরিদ্র মনে করি যে জেল জরিমানা করা হয়েছে তরিকুল, হ্যাঁ জি বললাম তো আমি, এই পর্যন্ত জরিমানা আমরা গত 4 মাসে আমরা 1506 জন মানুষকে জরিমানা করেছি এবং 2 জনকে আমরা কারাদণ্ড প্রদান করছি। তো এইটা আমরা 2 জন, হ্যাঁ কারাদণ্ড, কিন্তু বাকি কিন্তু সবই আমরা জরিমানা করি। আবার যদি দেখি সে মানুষটি খুবই দরিদ্র মনে হচ্ছে তাকে, আমাদের কাছে মাস্ক থাকে তৈরি করা, আমরা কিন্তু তাকে দেই এবং সতর্ক করি যে আপনাকে আমরা আজকে দিলাম এটা, যদি কালকে আমরা আবারও আপনার রাস্তায় দেখি তাহলে কিন্তু আপনাকে আমরা জরিমানা রাখতে হবে। ঠিক আছে, আমরা করে যাচ্ছি কন্টিনিউয়াস। জি অবশ্যই আপনারা আপনার দায়িত্ব পালন করবেন, এবং জনগণকে যেটা বলছিলেন আমাদের 2 জন আলোচক যে শুধু তো এটা একার পক্ষে সম্ভব না, সব পক্ষের সমন্বিত উদ্যোগে এই করোনা মোকাবেলাটা ফাইটটা করতে হবে, এবং এর প্রচন্ডতম একটা মহামারী, সুতরাং সেখানে সবার ব্যক্তিগত নিরাপত্তায় ব্যক্তিগতভাবে যদি এগিয়ে না আসা যায় তাহলে কেউ একা উপযাচক হয়ে কাউকে বাঁচাতে পারবে না। আমি ডক্টর তাহমিদ আপনার কাছে ফিরতে চাই, এবং ফিরতে চাই শেষও করতে চাই আসলে অনুষ্ঠান, যেটা আপনার কাছে জানতে চাই যে এই মুহূর্তে যেটা ডক্টর আলমগীর বলছিলেন যে ভ্যাকসিনের কথা বলছিলেন, যে ভ্যাকসিন পুরোটাই না, পুরোটাই হচ্ছে এই মুহূর্তে স্বাস্থ্যবিধিটা মাস্ক। এখন আপনি আমাদেরকে শেষে এসে কি বলবেন এই মানুষের জন্য, যে আসলে মানুষের করণীয়টা কি, বাঁচতেও হবে চলতেও হবে, তবে লকডাউন যেটা চলছে সেটাকে কি করে করা যায়, কারণ সামনে একটা আবার সেই মানুষের মিছিল শুরু হবে বাড়ি ফেরার, জানি না কিভাবে মানুষ বাড়ি ফিরবে। ডক্টর তাহমিদ। জি আমি পজিটিভ, এবং আমি চাঁপাইনবাবগঞ্জের উদাহরণটা সামনে তুলে ধরতে চাই। দেখেন ওখানে কিন্তু কিছুদিন আগেও পজিটিভিটি রেট ছিল 60%-এর মতন, তার উপরে, কিন্তু দেখেন জেলা প্রশাসন, স্থানীয় প্রতিনিধি এবং তার চেয়ে গুরুত্বপূর্ণ ওখানকার লোকজন, তাদের চেষ্টায় কিন্তু এটা নেমে এসছে। সো চাঁপাইনবাবগঞ্জে যদি এটা করা সম্ভব, আমার মনে হয় গাজীপুরে এটা সম্ভব, যদিও আমরা শুনেছি যে গাজীপুর আরো কমপ্লেক্স, এখানে জনসংখ্যা আরো বেশি, জনসংখ্যার আপনার বিভাজন আরো জটিল, বাট আমি কনফিডেন্ট যে এই চেষ্টায় হয়তো সেখানেও এটা সম্ভব হবে। বাট अगेन যেটা আমি বলেছিলাম এবং আমরা এখানে সবাই একমত
যে প্রথম জিনিস হচ্ছে প্রিভেনশন, এবং এটা হচ্ছে মাস্ক 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 এবং হাত ধোয়া। আমি গতকালকেও একটি মিটিংয়ে আমরা আলাপ করছিলাম টাইফয়েডের ব্যাপারে, এবং সেটা কয়েকটি দেশ মিলে আমরা একটা মানে গবেষণা করছি। সেখানে জিজ্ঞেস করা হচ্ছিল যে এখন কি আমরা টাইফয়েড কি খুব বেশি দেখি, এবং আপনি আশ্চর্য হয়ে যাবেন সব কয়টি দেশ বলা হয়েছে যে না, টাইফয়েড করোনার আগে যে হারে আমরা দেখতাম এখন কম দেখছি। এটা কেন দেখছি? বিকজ মানুষ কিন্তু কিছু হলেও কিন্তু হাত ধুচ্ছে, এই যে স্যানিটেশন হাইজিন এটা পালন করছে, এর ফলে টাইফয়েড এবং অন্যান্য পানিবাহিত রোগ এগুলো কিন্তু কিছুটা হলেও কমে আসছে। কাজে এগুলো আমাদেরকে করতে হবে। ভ্যাকসিন আছে, বাট ভ্যাকসিন কিন্তু সারা আমরা এই 80% অফ দি পপুলেশনকে আমাদের দেওয়ার সেই হয়তো ক্ষমতা নেই। আমাদের সরকার চেষ্টা করছে, আমাদের চেয়ে অনেক খারাপ খারাপ অবস্থায় আছে অন্যান্য দেশ, তারপরেও কিন্তু আমরা অনেকেই ভ্যাকসিন আমরা পেয়ে গেছি। বাট ভ্যাকসিন ভালো, হার্ড ইমিউনিটি আনতে হয়তো ভ্যাকসিন একটা রোল আছে, বাট এটাই কিন্তু পুরো আনসার না। আনসারটা হচ্ছে প্রিভেনশন, এবং সেটা হচ্ছে মাস্ক, হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব বজায় রাখা। অসংখ্য ধন্যবাদ আমাদের তিনজন অতিথিকে আজকে আমাদের সাথে মেট্রো সেম টু দ্য পয়েন্টে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, শুধু এটুকুই বলবো, ভ্যাকসিন আপনাকে পুরোটা নিরাপত্তা দিবে না। আর সবচেয়ে বড় কথা, আমরা যদি পশ্চিমা দেশগুলোর দিকে তাকাই, কানাডাও কিন্তু এখন ভ্যাকসিন সবাইকে পুরোটা দিতে পারেনি। সেখানকার জনগণের মনেও কিন্তু ক্ষোভ রয়ে গেছে। ভারতের অবস্থা তো লণ্ডভণ্ড, আমরা সকলেই যাইনি। সেইখানকে জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ কিন্তু তার মানুষকে ভ্যাকসিন দেওয়ার জন্য বাংলাদেশ সরকার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। তবে সেই চেষ্টাকে সকলের সমন্বিত উদ্যোগ, কারণ ভ্যাকসিন তো পুরোটা না, পুরোটা হচ্ছে যেখানে আলোচকরা বললেন যে অবশ্যই মাস্ক আমাদেরকে ব্যবহার করতে হবে, এটাই হচ্ছে বেঁচে থাকার একমাত্র ভ্যাকসিন। আর আপনার হাত দুটোকে অবশ্যই পরিষ্কার করতে হবে, কারণ আপনার যে বিশ্বাসের দুটো হাত, এটাই কিন্তু আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। সুতরাং অবশ্যই নিজের স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং অন্যের উপরে নির্ভর করবেন না। নিজেকে বাঁচার দায়িত্বটা কিন্তু আমার আপনার সকলের, আমাদের একলার। কারণ করোনা মহামারী কিন্তু কাউকেই ছাড়ে না, না ধনী না গরিব, সকলের কাছেই কিন্তু করোনা পৌঁছে যায়। সুতরাং সকলে সতর্ক থাকবো, আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং সরকারের যে বিধিবিধানগুলো সেগুলোকে অবশ্যই আমরা পালন করার চেষ্টা করব না, একদম করতেই হবে। আমি সোমা ইসলাম আজকের মতো মেট্রো সেম টু দ্য পয়েন্ট থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই মাস্ক পরবেন।